নমস্কার এবং আদাব। পদার্থবিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনের শেষ এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাসের মাধ্যমে আমরা আলোর প্রতিফলনটাকে আমরা শেষ করে ফেলব। তো আজকে আমাদের শেষ টপিক হইতেছে বিবর্ধন নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এই যে বিবর্ধন নিয়ে প্রথমে একটা সূত্র বলে দিই। গত ক্লাসে বলছিলাম এই যে বিবর্ধনকে আমরা এম দিয়ে প্রকাশ করি। এম সমান হইতেছে মাইনাস ভি বাই ইউ। ভি মানে কি? মেরু হতে প্রতিবিম্বের দূরত্ব, আর ইউ মানে কি? মেরু হতে বস্তুর দূরত্ব, তাই না? আরেকটা সূত্র আছে, দুইটা সূত্র। এটা হইতেছে এম ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল। এল মানে কি ভাইয়া? প্রতিবিম্বের উচ্চতা। এল মানে কি? বস্তুর উচ্চতা। ঠিক আছে, এই দুইটা সূত্র একটু মনে রাখতে হবে। তো এই দুইটা হইতেছে বিবর্ধনের সূত্র আর কি। তো প্রশ্ন কি বলছে দেখো, অবতল দর্পণের ফোকাসে একটি বস্তু স্থাপন করলে এর বিবর্ধন কি হবে? অবতল দর্পণের ফোকাসে একটি বস্তু স্থাপন করলে এটার বিবর্ধন কি হবে? দেখো, এই যে ফোকাসে আমি যদি একটা বস্তু স্থাপন করি, এই যে বস্তুগুলা ভাইয়া কোথায় গিয়ে মিলিত হয়? অসীমে গিয়ে মিলিত হবে, তাই না? এটা গত ক্লাসে কিন্তু দেখাইছিলাম, অসীমে গিয়ে মিলিত হবে। তার মানে কি? অসীমে গিয়ে বস্তুটা প্রতিবিম্ব সৃষ্টি হয়, তাহলে অবশ্যই সেটা বিবর্ধিত হবে। বস্তু সমান তো কখনোই হবে না, খর্বিতও হবে না। সেটা কি হবে? অবশ্যই অত্যন্ত বিবর্ধিত হবে। শুধু বিবর্ধিত না, এটা হবে অত্যন্ত বিবর্ধিত। ঠিক আছে, এটা হবে অত্যন্ত বিবর্ধিত। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। রৈখিক বিবর্ধনের মান একের চেয়ে বেশি হলে বিম্বটা কীরকম হবে? একের চাইতে বেশি হলে বিম্বটা হবে বড় বা বিবর্ধিত। দেখো, এম এর মান যদি 1 হয়, 1 মানে কি? 1 মানে হইতেছে বস্তুর সমান। বস্তুর সমান এম এর মান যদি 1 থেকে বড় হয়, তার মানে কি? বিবর্ধিত বা বড়। এম এর মান যদি 1 থেকে ছোট হয়, সেটা হবে খর্বিত। ঠিক আছে, তো এখানে কি বলছে? বিবর্ধনের মান 1 চেয়ে বেশি। 1 চাইতে বেশি, তাহলে কি হবে? বিবর্ধিত বা বড় হবে। রৈখিক বিবর্ধনের মান 1 চেয়ে ছোট হলে, 1 চাইতে কম, তাহলে কোনটা হবে? তাহলে হবে খর্বিত। তাহলে কোনটা হবে? খর্বিত। এই যে খ নম্বরটা হবে। আর এই যে সমান কখন হবে ভাইয়া? সমান হবে হইতেছে তোমার যখন m ইজ ইকুয়াল টু 1। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। একটা চিত্র দিছে, কি বলছে? একটি বস্তু এফ বিন্দুতে রাখা হলে বস্তুটি বিম্বের বিবর্ধন কি হবে? বস্তুটির বিম্বের বিবর্ধন কি হবে? দেখো, এই যে এফ মানে কি? ফোকাসে বস্তুটা রাখা হয়, সেটা কি হবে? অসীমে যাবে। সেটা অসীমে যাবে। তাহলে এফ এর মানটা কি? এই যে এম এর মান, বিবর্ধনটা কি হবে? অত্যন্ত বিবর্ধন। মানে এম এর মানটা কি হবে? বিবর্ধনটা কি হবে? অত্যন্ত বিবর্ধিত হবে। তাহলে এটা কি বলতে পারি? 1 চাইতে কম না, 1 চাইতে কম হলে তো খর্বিত। এটা কিন্তু হইতেছে না। 1 সমান না, এটা হইতেছে না। 1 চেয়ে বেশি, 1 চেয়ে বেশি, ঠিক আছে, তবে এটা কিন্তু অত্যন্ত বিবর্ধিত। 1 চাইতে বেশি মানে কি? শুধু বিবর্ধিত। কিন্তু আমার ফোকাসে রাখলে কি হয়? অত্যন্ত বিবর্ধিত হয়। তো আমি এটাকে অসীম বলবো, অসীম বলবো। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। কোনো গোলীয় দর্পণে রৈখিক বিবর্ধনের মান কত দেওয়া আছে? দেওয়া আছে 0.5। বস্তুর দৈর্ঘ্য এল এর মান দেওয়া আছে 2 মিটার। প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে কি? এল প্রাইমের মান বের করতে হবে। তাহলে সূত্র কি? এম ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল। তাহলে এল প্রাইম ইজ ইকুয়াল টু এম ইন্টু এল। 0.5 ইন্টু 2 মানে কত হয়? 0.5 ইন্টু 2 মানে কত? 1 মিটার। তাইলে বিম্বের দৈর্ঘ্য কতটুকু হবে? 1 মিটার হবে। পরবর্তী প্রশ্নে যাই। সমতল দর্পণে রৈখিক বিবর্ধন কত? দেখো, সমতল দর্পণে কি হয়? বস্তুর সেম একটা প্রতিবিম্ব পাওয়া যায় না। তাহলে দেখো, বস্তুর দৈর্ঘ্য মনে করো 5 সেন্টিমিটার, জাস্ট ধরো। তাহলে প্রতিবিম্বর দৈর্ঘ্য কি হবে? 5 সেন্টিমিটার হবে, কারণ সমান উচ্চতার প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে এই ক্ষেত্রে এম ইজ ইকুয়াল টু
এল প্রাইম বাই এল মানে কত 5/5 মানে কত 1, তাহলে এক্ষেত্রে বিবর্ধন কত হবে 1 হবে, 1-এর সমান। পরবর্তী প্রশ্নে যাই, কি বলছে দেখো, এক ব্যক্তি দর্পণের সামনে দাঁড়িয়ে নিজ দৈর্ঘ্যের চেয়ে দ্বিগুণ দৈর্ঘ্যে প্রতিবিম্ব দেখতে পান। আচ্ছা, তাহলে দেখো নিজ দৈর্ঘ্য মনে করো তার কি কত, এলের মান কত, মনে করো এক্স, তাহলে প্রতিবিম্ব কতটুকু দ্বিগুণ, তাহলে 2x, তাহলে রৈখিক বিবর্ধনের মান কত, m = এল প্রাইম বাই এল, এল প্রাইম মানে কত 2x, এল এর মান কত x, এই x কাটাকাটি গেল, তাহলে বিবর্ধন কত 2, বিবর্ধন কত 2, আনসার কত হবে গ নম্বরটা। বুঝতে পারছো? পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, একটি বস্তুর দৈর্ঘ্য এবং একটি উত্তল দর্পণের বিবর্ধন যথাক্রমে 0.5 এবং 0.2 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? তো দেখো একটি বস্তুর দৈর্ঘ্য, আগে দেখো বস্তুর দৈর্ঘ্য এল, এল সমান বলছে 0.5 মিটার, আচ্ছা 0.5 মিটার, এবং উত্তল দর্পণের বিবর্ধন এম এর মান দেওয়া আছে 0.2, আমাকে এল প্রাইমের মান বের করতে হবে। তাহলে সূত্র বসাই, অতএব m = এল প্রাইম বাই এল, বা এল প্রাইম সমান কত m × এল, m সমান 0.2, এল এর মান হইতেছে কত 0.5, 5 দুগুণা 10, 0.1 মিটার হবে, 0.1 হবে। কোথায় আছে দেখো, এই যে ক নম্বর অপশনে দেখো 0.1। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই, বস্তুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার এবং গুলীয় দর্পণে বিম্বের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার হলে বিবর্ধন কত হবে? দেখো বস্তুর দৈর্ঘ্য এল সমান 50 সেন্টিমিটার, এল প্রাইম সমান 25 সেন্টিমিটার, অতএব m = এল প্রাইম বাই এল মানে কত 25/50 মানে কত হয় হাফ, হয় হাফ মানে কত 0.5, আনসার হবে 0.5। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, এখন আমাদের লাস্ট টপিক, লাস্ট টাইপ কী হইতেছে আয়নার ব্যবহার। এগুলো একটু মুখস্থ টাইপের প্রশ্ন, ঠিক আছে, তো এগুলো একটু মনে রাখতে হবে। তো কী বলছে তার প্রথম প্রশ্ন, চকচকে চামচের উত্তল অংশে তাকালে নিজের প্রতিবিম্বটি কেমন দেখাবে? এটা দেখো, এই যে চামচের, এই যে মনে করো চামচটা কেমন কীভাবে আঁকি, এই মনে করে এই হচ্ছে তোমার চামচ, এই হইতেছে আমার একটা চামচ, ঠিক আছে। তাহলে চামচের দেখো এই পার্টটা কি, এই পার্টটা হইতেছে অবতল, আর এই যে পার্টটা কি, এই পার্টটা হইতেছে উত্তল। তো এই যে তুমি উত্তল অংশ তুমি যদি নিজেকে যদি তাকাও, তোমার ছবিটা কী হবে ছোটো হবে, বা তোমার যে প্রতিবিম্বটা কী হবে ভাইয়া, এটা হবে ছোট, ঠিক আছে, ছোটো হবে এবং সোজা দেখাবে, ছোটো ও সোজা দেখাবে। চাইলে তুমি ট্রাই করতে পারো, ঠিক আছে। তাহলে এটা কী হবে ছোটো ও সোজা। কারণ কি আমি কিন্তু বলছিলাম গত ক্লাসে বলছিলাম উত্তল দর্পণে যে প্রতিবিম্বটা যে সৃষ্টি হয় সেটা কি হয় অবাস্তব ও সোজা, এবং সেটা কি হয় খর্বিত হয়, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা কি বলছে, উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয়? উত্তল দর্পণ ওই যে সিএনজি, মনে করে যে তোমার যে সিএনজি যে গাড়ি, সিএনজিতে যে আয়নাগুলো ব্যবহার করা হয় সেই আয়নাগুলো কি উত্তল দর্পণ, এভাবে মনে রাখবা, ঠিক আছে। আমরা তো সিএনজিতে চলি, তাই না, এই যে সিএনজির যে আয়নাগুলা সেগুলো কি ভাইয়া উত্তল দর্পণ। আর এই যে তোমার যে টর্চ লাইট আছে না, এই যে টর্চ লাইট, এখানে যে দর্পণটা ব্যবহার করা হয় সেটা কি, সেটা হইতেছে অবতল দর্পণ, ঠিক আছে। তাহলে এই যে গাড়ি আছে, তাহলে গাড়িতে হবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। টর্চ লাইটে ব্যবহৃত বাল্বটি অবতল আয়নার কোথায় বসানো থাকে? টর্চ লাইটে ব্যবহৃত অবতল আয়নার কোথায় বসানো থাকে? সেটা হচ্ছে ফোকাস বিন্দুতে, জাস্ট একটু মনে রাখবা, ফোকাস বিন্দুতে। পরবর্তী প্রশ্নে যাই, টেলিস্কোপে অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন? টেলিস্কোপে অবতল
দর্পণ ব্যবহার করা হয় কেন? এটা হইতেছে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করা। স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করা, ঠিক আছে, স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করা। পরের প্রশ্ন যাই, কি বলছে দেখো, রাস্তার বাঁক দেখার জন্য সমতল দর্পণ কত ডিগ্রি কোণে স্থাপন করতে হয়? বা এই যে প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটাকে গুরুত্বপূর্ণ, অনেকবার আসছিল। রাস্তার বাঁক দেখার জন্য সমতল দর্পণ কত ডিগ্রি কোণে বসাতে হয়? এই যে 45 ডিগ্রি। এই যে পাহাড়ি এলাকা, এই যে পাহাড়ি যে রাস্তাগুলো আছে না, এখানে কি করা হয়, এই যে 45 ডিগ্রি কোণে সমতল দর্পণ বসানো থাকে, ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। কী বলছে দেখো, দন্ত চিকিৎসকগণ, দাঁতের যে ডাক্তারগুলা, ডেন্টিস্ট, কোন আলোকীয় যন্ত্র ব্যবহার করেন? তারা ব্যবহার করা হইতেছে কোন যন্ত্র? তারা ব্যবহার করা হইতেছে অবতল দর্পণ। কেন অবতল দর্পণ? কারণ অবতল দর্পণের কাজ কি, ছোটো জিনিসটাকে বড় করে দেখানো, তাই না? তো তাদের বড় করে দেখতে হয়, এখন তারা অবতল দর্পণ ইউজ করে। পরবর্তী প্রশ্নে কী বলছে, পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঁকগুলোতে কত ডিগ্রি কোণে বড় আকারের সমতল আয়না বসানো হয় ভাইয়া? একটু আগে বলছি 45 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি, ঠিক আছে, আনসার হবে গ নম্বরটা। বোঝা গেল? আচ্ছা, তবে এরই মাধ্যমে আমাদের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনের চেষ্টা করছি সবগুলা টাইপ কভার দেওয়ার। তো কেমন লাগলো অবশ্যই জানাবা। তো দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি অধ্যায়ের এমসিকিউ ক্লাসে। ধন্যবাদ সবাইকে।